প্রতিবাদ কখনো সিলেক্টিভ হতে পারে না। একদম। তৃণমূল কংগ্রেস মহিলারা আমরা তার প্রতিবাদ করেছি এবং দ্রুত ন্যায় বিচারের দাবি করেছি। আমার বাড়িতে পরিচারিকা সে, আমার বন্ধু বান্ধবরা, আশেপাশে সকলে রাত জাগছে। আমার দেখা, আমার চোখে সবচেয়ে স্বতঃস্ফূর্ত, সবচেয়ে প্রাণবন্ত একটা বিশাল বড় দায়িত্ব যে এই সুনামটা যাতে, এই লেগেসিটা যাতে আমি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কোনটা কাকে সুপারসিড করে? আমার বাবা আমার গুরু, আমি তার শিষ্য, এবং একটি গুরু সবসময় চাইবে যে তার শিষ্য যাতে তাকে মানে তার পপুলারিটি বলো, তার সব কিছু বলো, সেটা যাতে ছাপিয়ে উঠে যেতে পারে, আরও বেশি শাইন করতে পারে। আমার মনে হয় মাই অ্যাচিভমেন্ট, আমি যেটা। নমস্কার, আমি উপাসনা চৌধুরী, আপনারা দেখছেন নো পলিটিক্স। এবং যখন এই নো পলিটিক্স এই পডকাস্টটার নামটা দিয়েছিলাম, তখন একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এখানে যে কথোপকথনগুলো হবে সেগুলো কোনো ট্রিক্স বিহীন হবে, এবং তাই জন্যই এটার নাম নো পলিটিক্স। কদিন আগে একটা এপিসোড ছেড়েছি, সেখানে আপনারা দেখেছেন যে মিতালি বাগ রয়েছে, অর্থাৎ আরামবাগের এমপি মিতালি বাগ। তো যখন মিতালিদের গোটা ইনসিডেন্টটা আমরা তুলে ধরি, তখন আমাকে অনেক মানুষরা প্রশ্ন করে যে তুমি যে ইনসিডেন্টটা তুলে ধরেছো সেটা কিন্তু গ্রাম অঞ্চলে মেয়েরা যে সাফারটা করে থাকে সেটা। এবার যারা কলকাতা ভিত্তিক রাজনীতি করে তাদেরও তো একটা গল্প রয়েছে। তাই সেই কলকাতা ভিত্তিক যারা রাজনীতি করে তাদের গল্পটা খুব সুন্দরভাবে বুঝতে গেলে কলকাতার কাউকে দরকার, তাই তো? তাই আজকে যিনি আমাদের গেস্টে রয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি প্রিয়দর্শিনী ঘোষ। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে আজকে আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। নমস্কার, অনেক ওয়েলকাম দিদি আমাদের শোতে। থ্যাংক ইউ। আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চলেছি, যেটা আমরা সর্বপ্রথম এতক্ষণ যখন ব্যাকে কথা বলছিলাম তখন এই বিষয়ে বলছিলাম যে প্রিয়দর্শিনী ঘোষ বাবু, আমরা প্রত্যেকে জানি যে আপনি তৃণমূলের যুব কংগ্রেসের সেক্রেটারি, রাজ্যের সেক্রেটারি। তো সেখানে যখন আমি ওমেন ইন পলিটিক্স এর কথা বলছি, সেখান থেকে একটা প্রশ্ন চলে আসে যেটার উত্তর আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন। সেটা হচ্ছে এটাই যে আপনার কি মনে হয় যে মেয়েরা সেই কেন্দ্রিক জায়গা পাচ্ছে রাজনীতিতে? আপনি কিন্তু নিজে মহিলা হয়ে একটা পজিশন হোল্ড করে আছেন, কিন্তু সেটা টিপিক্যালি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। যদি আমি অ্যাজ আ হোল দেখি তাহলে প্রথমত পলিটিক্স, নো পলিটিক্স অ্যান্ড উপাসনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমরা নিউ এজ পলিটিক্সের কথা বলছি, আজকে আমাদের তৃণমূল আইটি সেলের উপাসনা এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রিয়দর্শিনী একটা পডকাস্টে বসে আছে। এটাই সব থেকে বড় এক্সাম্পল যে নাও উই হ্যাভ স্টেপড ইনটু দ্য নিউ এজ অফ পলিটিক্স। এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দু একটা কথা বললে যে ফার্স্ট অফ অল কলকাতা সেন্ট্রিক পলিটিক্স, চাকচমক। আমি বলে রাখি, কলকাতা নামটাতেই কিন্তু চাকচমক। অবশ্যই গ্রাউন্ডে আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু এই কোট আনকোট চাকচমকটা কিন্তু অতটা বেশি আমরা দেখতে পাই না। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের একজন সম্পাদক হিসেবে আমি যেমন গ্রামীণ এলাকায় জেলায় গেছি কাজ করতে, তেমন শহরেও চলেছি। বেসিক যে মানুষের মানে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে দাবি দেওয়া, সেগুলো কিন্তু খুব ইউনিভার্সাল। তাই চাকচিক্যর পেছনেও কিন্তু অনেকটা সাফারিং লুকিয়ে আছে, যেটা খুব ইউনিফর্ম, বি ইট in the backward areas, in the village areas of Bengal or in the urban city areas. তো চাকচিক্য তো আমি বলবোই না, কিন্তু হ্যাঁ কাজ করবার সুযোগ আছে, অনেকটা সুযোগ আছে। তার সাথে সাথে মহিলা কেন্দ্রিক পলিটিক্স করতে তুমি যেটা বললে, সেটাতে বলি যে আজকে আমরা ভাবি যে সমাজ খুব অ্যাডভান্স করে গেছে, খুব এগিয়ে গেছে। আমরা ভাবি যে মহিলারা অনেক বেশি স্বাধীনতা পাচ্ছে তাদের মতন ভাবে কাজ করতে, কিন্তু আসলে কি আমরা মানে পিতৃতান্ত্রিক সোসাইটি, পেট্রিয়ার্কাল সোসাইটি থেকে ভেঙে বেরোতে পেরেছি? সেই উত্তরটা নয় আমি আমার দর্শকদের কাছেই রেখে দিলাম, চেয়ে নিলাম, বা তোমার কাছ থেকেও। কারণ আমরা যারা ফিল্ডে নেমে কাজ করি, যে মহিলারা
ফিল্ডে নেমে কাজ করে, তারা কিন্তু প্রতিদিন এই উত্তরটা নিজেদের দেয় যে আদবেই কি আমরা একটা পিতৃতান্ত্রিক সোসাইটি থেকে ব্রেক আউট করে ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি কিনা। এর সাথে সাথে আমি একটা ডিসক্লেমার দেব, আমি নিজেকে অত্যন্ত আই কনসিডার মাইসেলফ লাকি যে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মতন একটা দল করি। সেই দলটা করার সময় বহু পেট্রিয়ার্কাল মাইন্ডসেট ভেঙে একটা মহিলার কে এগিয়ে দেওয়া বা তার এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি মসৃণ। যে কথাটা তুমি বললে তার পাশাপাশি এটা থেকে একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা কি? সেটা অবশ্যই কদিন আগের ঘটনা, ডাবল ইঞ্জিন সরকার যেখানে রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা বিশেষ ব্যক্তি মনোহর লাল ঠাকুর, আমরা প্রত্যেকে জানি যে বিজেপির একজন প্রতিনিধি, এবং ওনাকে একটা বিশেষ কর্মকাণ্ডের মধ্যে যোগ উনি ছিলেন, সেই ভিডিওটা অত্যাধিক ভাইরাল হয়েছে। আমি ব্যক্তিগত ওটা দেখার পরে এই জিনিসটাই মনে করি যে সেটা হয়তো তাদের ডাবল ইঞ্জিন সরকারের জায়গায় তাদের কালচারটা তারা রাস্তার আশেপাশে তুলে ধরে। কেন বলছি কথাটা? কারণ when it comes to কলকাতা, আমরা কলকাতা যখন বিভিন্ন ডান দিক বা দিক রাস্তার দুপাশ দেখি তখন আমরা দেখতে পাই বিভিন্ন রকমের গ্রাফিটিস, অর্থাৎ সেই গ্রাফিটিস এর মাধ্যমে কলকাতার কালচার বা কি জিনিস, কোনো জায়গায় দেখি মিষ্টির ভার, কোনো জায়গায় দেখি ওই বিশ্ব বাংলা গ্লোবের ছবি, তাই তো? তো এই জিনিসগুলোই দেখে থাকি। কিন্তু ওই ডাবল ইঞ্জিন সরকারে যারা দায়িত্বে রয়েছে তারা যখন কলকাতার দিকে আসে বা বাংলায় আসে, তাদেরকে আমরা দেখতে পাই যে এই নারী সুরক্ষা কেন্দ্রিক বা এই বেটি বাঁচাও বেটি পড়াও এই বিভিন্ন স্লোগান নিয়ে বাংলায় এসে বাংলাকে নারী সুরক্ষার ব্যাপারে শেখানোর চেষ্টা করতে। ঠিক কদিন আগের ঘটনা আর.জি. কর ইনসিডেন্ট নাম নিয়েই বলছি। সেখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম যে কিভাবে একটা স্পন্টেনিয়াস ইনসিডেন্টকে কিভাবে গদি কেন্দ্রিক রাজনীতির দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তাই when it comes to আর.জি. কর, তোমার কি মনে হয় যে একটা নারীর পাশে তো তুমি আমি প্রত্যেকেই ছিলাম, আছি এবং থাকবো, এবং সেই বিষয়ে বাংলার প্রত্যেকটা মানুষ কথা বলেছিল আগেও এবং আগামী দিনেও কথা বলবে, কিন্তু এই বিজেপি প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতিকরণ করা এবং রাজনৈতিক রুটি শাখার চেষ্টা করাটাকে তুমি নিজের চোখে কিভাবে দেখছো বা সেটার ব্যাখ্যা? ফার্স্ট অফ অল আমার এই ইনসিডেন্টটা নিয়ে একটাই ফাইনাল ইনফারেন্স বা আমার ফাইনাল যে আমি মানে উপলব্ধি যাকে বলে, প্রোটেস্ট ক্যানট বি সিলেক্টিভ। প্রতিবাদ কখনো সিলেক্টিভ হতে পারে না। একদমই। যে ইনসিডেন্টটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমরা দ্বর্থহীন ভাষায় তৃণমূল কংগ্রেস মহিলারা আমরা তার প্রতিবাদ করেছি এবং দ্রুত ন্যায় বিচারের দাবি করেছি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক কটা দিন কেটে গেল, আমরা কি কি দেখলাম? ফার্স্ট অফ অল আমরা দেখলাম রাত জাগার আন্দোলন, রাইট? একদম। আমি তোমায় বলছি উপাসনা, বলতে একেবারেই কোনো দ্বিধা নেই যে ওই যে প্রথম যে রাত জাগার ডাক এসেছিল, প্রথম ওই যে মানে আমরা প্রতিবাদটা দেখেছি না, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমার পাশের বাড়ির মেয়েটা, আমার বাড়িতে পরিচারিকা সে, আমার বন্ধু বান্ধবরা, আশেপাশে সকলে রাত জাগছে। আমার দেখা, আমার চোখে সবচেয়ে স্বতঃস্ফূর্ত, সবচেয়ে প্রাণবন্ত এবং সবচেয়ে কি বলবো মানে র ইমোশনাল একটা মুভমেন্ট সেই রাত্রিরে আমি দেখতে পেয়েছি। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, হ্যাটস অফ, কুর্নিশ যারা সেই রাতে আপামর কলকাতা তথা বাংলার মহিলাদের একত্রিত করে, দলমত, জাতি, ধর্ম, বর্ণ, বর্গ নির্বিশেষে সকলকে একত্রিত করেছিল। হ্যাটস অফ। বাট তারপরে কি হলো? এই মহিলাদের, এই মানুষগুলোর ভাবাবেগকে ইউটিলাইজ করে কিছু একেবারে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল তাদের মুভমেন্টটাকে হাইজ্যাক করলো, এবং হাইজ্যাক করে কি করলো, বাকিটা কি হলো সেটা তুমিও জানো, আমিও জানি, প্রত্যেকটা মানুষ জানে। অনেক রিপোর্ট তারপরে উঠে আসছে, অনেক প্রতিবাদের নামে কি কি হয়েছে উঠে আসছে, ম্যালিশিয়াস ইন্টেন্ট গুলো বাইরে আসছে, কিভাবে
প্রতিবাদের নামে যে বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল তার হিসেব নিকেশের কথা উঠে আসছে, এগুলো তো আমরা দেখছি চোখে। এবার মাই পয়েন্ট ইজ, কিছুদিন আগে বিহারের মুজফ্ফরপুরে একটা 9 বছরের দলিত মেয়েকে ধর্ষণ করে তার শরীরকে ক্ষতবিক্ষত করা হলো। তারপরে তাকে মুজফ্ফরপুরের লোকাল হাসপাতালে চিকিৎসা সে পেল না, তাকে নিয়ে যাওয়া হলো, রেফার করা হলো পাটনা মেডিকেল কলেজ। সেখানে না, তাকে প্রথমে নিয়ে যাওয়া হলো এইমসে চিকিৎসা পেল না, এইমস পাটনা, সেখানে চিকিৎসা না পেয়ে তাকে নিয়ে যাওয়া হলো পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যে যাওয়ার দূরত্বটা, সেটাতে একাধিক যানজট, কারণ তখন প্রাইম মিনিস্টার মোদির ভোট প্রচার চলছে পাটনায়। সে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পৌঁছে 5 থেকে 6 ঘন্টা বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সে পড়ে থাকলো, শুধুমাত্র সেডেটিভস দেওয়া হলো তাকে। এবং মেয়েটি সেই অমানবিক যে অত্যাচার, সেটা তার শরীর, ছোট্ট শিশু শরীর সহ্য করতে পারলো না, তাই সে মারা গেল মায়ের কোলে। এবার আমায় বলো উপাসনা, আলবাত করবো প্রতিবাদ। ডাক্তার দিদির, মধ্যবিত্ত পরিবারের, পড়াশোনা জানা মেয়ে, খুব রিলেটেবল। প্রতিবাদ হবে না? বাচ্চা 9 বছরের দলিত মেয়েটিকে এরম ভাবে ধর্ষণ করে, অত্যাচার করে তাকে মৃত্যুবরণ করতে হলো। তখন সবার মুখে কুলুপাটা কেন? কারণ প্রতিবাদটা করতে হয়তো চাই, কিন্তু করলে লাভ কি হবে? রাজনৈতিক রুটি শাখা হবে না। তো আমার এই যে তুমি বললে না যে তোমার টেকঅ্যাওয়ে কি আরজি কর ইনসিডেন্ট নিয়ে, তার মধ্যে সব থেকে প্রথম টেকঅ্যাওয়ে হচ্ছে যে প্রোটেস্ট ক্যানট বি সিলেক্টিভ। তুমি যদি রাস্তায় একবার নামো প্রোটেস্ট করতে, তোমার প্রত্যেকটা ইনসিডেন্টে প্রোটেস্টে রাস্তায় নামতে হবে, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করেছে, দেখে নাও। একদমই। সেকেন্ড হচ্ছে, আমরা নারী সুরক্ষা নিয়ে যখন কথা বলছি তখন আমাদের তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলতে হবে। আমি ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে কি চলছে তার তথ্য পরিসংখ্যান যদি রাজনৈতিকভাবে খুব ফেয়ার বা রাজনৈতিকভাবে ওয়াকিবহাল মানুষ কিন্তু কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে না, তারা যদি একটু, এখন তো এআই এসে গেছে, ChatGPT এসে গেছে, ইন্টারনেট এসে গেছে, গিয়ে একবার যদি দেখেন, আপনারা সকলে বুঝতে পারবেন যে তুমি যেটা বললে, রাজনৈতিক গদির লড়াই ছাড়া এদের প্রতিবাদ আর কিচ্ছু নয়, নাথিং এলস। এবং সেই চিত্রটা কিন্তু আমরা বরাবরই দেখতে পেরেছি এবং সেই বিষয়ে আমরা প্রতিবাদও করেছি। কারণ আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বক্ষেত্রেই মাঠে ছিল এবং সেই জিনিসটা শুধুমাত্র আরবান বা রুরালে আমরা ডিভাইড করিনি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবেই সেই মাঠে নেমেছিলাম এবং এই বিষয়ে প্রতিবাদ করেছিলাম। এবার আপনার একটু ব্যক্তিগত জীবনে না হয় আমি আসি। কেন বলছি এই কথাটা? কারণ বিভিন্ন জায়গা থেকে যদি একটু দেয়ালে কান লাগানো যায়, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে দেয়ালও কিন্তু কথা শোনে এবং বলেও। তো সেখান থেকে জানতে পেরেছিলাম যে কদিন আগে ফাদার্স ডে গেছে। আপনার বাবা অতীন ঘোষ, আমরা প্রত্যেকেই জানি। তো সেখানে দাঁড়িয়ে আপনার নিজস্ব একটা রাজনৈতিক পরিচিতি রয়েছে, যে পরিচিতিটা আমি এখানে বললাম। যখন আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি বা যদি আমি পলিটিক্স অ্যাজ আ হোলের কথা বলি, কখনো কি বাবার পরিচিতিটা তোমার নিজের গ্লোটাকে ওভাররুল করেছে? এটা তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে লাগছে। দেখো, পিতৃ পরিচয় একটা খুব বড় ব্যাপার এবং তুমি দেখবে আমি আমার ফাদার্স ডে পোস্টেও লিখেছি যে আমি অত্যন্ত গর্বিত যে আমি মানে নেতা অতীন ঘোষের মেয়ে না, আমি একটা আদ্যপান্ত ভালো ভদ্রলোক অতীন ঘোষের, এবং সেইটা যেমন একটা বিশাল বড় ক্রেডিট টু মানে মাই ফাদার, তার সাথে সাথে এটা আমার উপরেও একটা বিশাল বড় দায়িত্ব যে এই সুনামটা যাতে, এই লেগেসিটা যাতে আমি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। একদম। এবার তুমি যেটা বললে যে কোনটা কাকে সুপারসিড করে, আমার বাবা আমার গুরু, আমি তার শিষ্য, এবং একটি গুরু সবসময় চাইবে যে তার শিষ্য যাতে তাকে মানে তার
পপুলারিটি বলো, তার সবকিছু বলো, সেটা যাতে ছাপিয়ে উঠে যেতে পারে, আরো বেশি শাইন করতে পারে। আমার বাবাও বাবা হিসেবে তাই চায়। আমার এতদিন কাজ করে আমার মনে হয় মাই অ্যাচিভমেন্ট, আমি যেটা অ্যাচিভ করতে পেরেছি সেটা এটাই যে আমার মনে আছে গত লোকসভা নির্বাচনে আমি অনেকগুলো জায়গায় গিয়ে ক্যাম্পেইন করবার আমি সুযোগ পেয়েছিলাম। অনেকগুলো জায়গায় দল পাঠিয়েছিল, অনেকগুলো জায়গায় ব্যক্তিগত সম্পর্কের দরুন আমি গেছি এবং ক্যাম্পেইন করেছি আমাদের ক্যান্ডিডেটসদের হয়ে। সেখানে প্রত্যেকটা জায়গায় আমি যখন গেছি তখন প্রথমেই বলা হয়েছে যে এবার আপনাদের পরবর্তী বক্তা প্রিয়দর্শিনী ঘোষ, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক। এবার কেউ একটা কানাঘুষো কাউকে কিছু একটা বলেছে, তখন সে মানুষটা আমার দিকে তাকিয়ে বলছে, ও তুমি অতীন্দার মেয়ে। আমার মনে হয় এটা আমার একটা অ্যাচিভমেন্ট, কারণ অতীন্দা তার মেয়েকে এমন ভাবে তৈরি করেছে যে কিছু বছর সক্রিয় রাজনীতি করবার পরে আজকে তার প্রথম পরিচয়টা কোথাও গিয়ে হয়তো তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, এবং তারপরে এবার যারা জানে, কলকাতা সবাই জানে, যারা জানে তাদের কাছে অতীন্দার মেয়ে। দুটোই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব মনের কাছে। একটা আমি আমার জন্মসূত্রে পেয়েছি এবং আর একটা আমি আমার কর্মক্ষেত্রে পেয়েছি। তো দুটোর মান সম্মান রক্ষা করা ইজ আ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এবার এখান থেকে কিন্তু একটা কন্টিনিউইটি প্রশ্ন চলে আসে যে এইটার কোনোদিন লাভ পেয়েছো, মানে অর্থাৎ নেপোটিজমের কথাটা কিন্তু আমরা ভীষণভাবে শুনে থাকি। তাই যদি সেই সূত্র থেকেই বলি, প্রিয়দর্শিনী দি, যেহেতু তোমার বাবা অতীন ঘোষ, এই ক্ষেত্রে কোনোদিন তুমি কোনো লাভ পেয়েছো বা নেওয়ার চেষ্টা করেছো? লেটস পুট ইট দিস ওয়ে, আমরা প্রত্যেকেই, আমি যদি আজকে এখানে এসে পডকাস্টে বলি উপাসনা, ইট ইজ এ লেভেল প্লেইং ফিল্ড, আমরা সবাই জিরো থেকে আমরা ওয়ার্কিং আর ওয়ে আপ। আমি মিথ্যে কথা বলি, আমি ভুল বলবো। আজকে একটা সম্পূর্ণ অরাজনৈতিক পরিবারের দিক থেকে কেউ যদি রাজনীতিতে আসে, সে জিরোতে স্টার্ট করছে। একদম আমার বলতে একটু কোনো দ্বিধা নেই যে আমি 20-তে স্টার্ট করেছি, ঠিক আছে? বাবার পরিচিতি একটা বিশাল বড় ব্যাপার, একদম। তার মেয়ে রাজনীতিতে নেমেছে, অবভিয়াসলি একটা ব্যাপার। কিন্তু সেই 0 থেকে 100-এ যাওয়া আর 20 থেকে 100-এ যাওয়া, ওইটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে সেই জায়গাটা পৌঁছানোর ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, ট্যালেন্ট, স্পন্টেনিটি আছে কিনা সেইটা কিন্তু ডিসাইড করবে। অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমায় বলি, এমন বহু নেতা নেত্রীর ছেলেমেয়েরা আছে যারা হয়তো কোনো সময় রাজনীতিতে পদার্পণ করেছিল, তারা কালের নিয়মে হারিয়ে গেছে। আর এমন বহু সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা নেতা নেত্রীরা আজকে আমাদের শাখা সংগঠনের হেড থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে এইসব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে চলছে। তো যখন এটাও একটা দিক, তেমন এইটাও আর একটা দিক যে আজকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি একদম ব্যানার্জি পরিবারের প্রোডাক্ট। কিন্তু ব্যানার্জি পরিবারের প্রোডাক্ট বলে কি আজকে আমরা তাকে চিনি, তাকে ভালোবাসি, তার প্রতি আমাদের নিঃস্বার্থ মানে সম্মান এবং ভালোবাসা? অ্যাবসলিউটলি নট। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে তিনি প্রমাণ করেছেন যে তিনি এই সম্মান, এই ভালোবাসা, তার গ্রহণযোগ্যতা আছে, তিনি ডিজার্ভ করেন এবং তাই জন্য তিনি সেইটা আর্ন করেছেন। আজকে নেপোটিজম নিয়ে অনেকে কথা বলে, তাহলে একটা খুব ফেমাস একটা মিম বেরিয়েছিল যে পরিবার তন্ত্র নিয়ে যারা কথা বলে, যারা ব্যঙ্গ করে বিজেপি স্পেশালি, তাদের ওই নামের তালিকাটা পড়তে গেলে না এই পডকাস্ট কি তোমার 4টে পডকাস্ট লেগে যাবে যে পরিবারতন্ত্র। আমি জানি না আমাদের বিসিসিআইয়ের মানে যাই হোক, আমি ঢুকতে চাই না, মানে আমি জানি না তিনি কতবার ক্রিকেট খেলেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সব থেকে হাইয়েস্ট ভোটে জেতা একজন এমপি, একবারের না বারংবারের। হ্যাঁ, এবং যেই মানুষটার কথা তুমি নামটা নিলে না, সেই মানুষটার সম্পত্তিটা কিন্তু নামটা ভুলে গেছিলাম, জয়শাহ। নামটা এই জন্যই ভুলে গেছিলাম, জয়শাহ। তো ওই মানুষটার সম্পত্তি কিন্তু 16,000 গুণ বেড়েছে, এবং ঠিক কোন কারণে বেড়েছে সেটা আমরা এখনো জানি না। আমরা সত্যিই জানি না, হয়তো কোনো এক বিশেষ মানুষের উনি ভাইপো বলে।
এটা আমি 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 জানতেই চাই না কোন কারণে বেড়েছে, কার সম্পত্তি কি হয়েছে না হয়েছে, নান অফ মাই বিজনেস। আমি শুধু ওনাকে ক্রিকেট ফিল্ডে, আমি ওনার একটা ইন্টারভিউ শুনেছিলাম, আই এম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। উনি মানে কথা না বললেই আমার মনে হয় ভালো হয়। কিন্তু জয় শাহ, যে নামটাও মনে ছিল না, আমার মনে হয় তোমার স্বল্প পডকাস্টের সময় ওই একটা অপ্রাসঙ্গিক নাম টেনে না, আমার মনে হয় হ্যাঁ, তাহলে ওই অপ্রাসঙ্গিক দিকটাকে আমরা সরিয়ে রেখে আমরা একটা প্রাসঙ্গিক দিকে চলে আসি। সেই প্রাসঙ্গিক দিকে অবশ্যই যে 80 পথ চলা, যে তুমি কথাটা বললে যে 20 তুমি এগিয়ে আছো বটে, কিন্তু বাকি 80%টা কিন্তু তোমার নিজের লড়াই। তাই সেই 80% যদি তুমি একটু মানুষকে, যারা ইউথ এই ভিডিওটা দেখছে, এই পডকাস্টটা দেখছে, তাদেরকে যদি একটু হেল্প করো যে ওই 80%টা চলার বেস্ট উপায় কি বা কিভাবে চলবে, কারণ সেই 80টা কিন্তু সকলকেই চলতে হচ্ছে। সেটা কোনো বড় মানুষের তারা সন্তান হোক বা না হোক, তারা শূন্য থেকে স্টার্ট করুক না কেন, তারা যদি একটু জানতে পারে, তাহলে আমার বেসিক্যালি মনে হয় যে ওরা এই 80টা থেকে অন্তত 10, 20, 30 করে আস্তে আস্তে এগাতে পারবে। তোমার আমার মনে হয়, দেখুন আমি কিন্তু রাজনীতিতে খুব নব্য, তো আমার থেকে মানে কি কি করা উচিত না আমি এখনো শিখছি। আই এম স্টিল স্টুডেন্ট, আমি মনে করি। যদিও একটা গোটা চলতা ফিরতা এনসাইক্লোপিডিয়া রাজনীতির আমার বাড়িতে আছে, যার নাম আমার বাবা, এবং তাই জন্য হয়তো অনেক ক্ষেত্রে যারা খুব সিরিয়াসলি রাজনীতিটা করতে চায়, তাদের পরিবারের কেউ একজন রাজনীতিবিদ থাকা মানে যে সে তার রেডি রেফারেন্সটা সেখানে কনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে তো আমি বলবো নেপোটিজম ইজ গুড, কিন্তু তবুও আমি নিজে যতটুকু শিখতে পেরেছি এতদিনে, আমার মনে হয় দের ইজ নো অল্টারনেটিভ টু গ্রাউন্ড ওয়ার্ক। জনসংযোগ, একদম মাটির সাথে মাটি আঁকড়ে পড়ে থেকে রাজনীতি করতে গিয়ে তোমার যে ফাইনাল যে লোকটা যার পর্যন্ত তোমাকে রিচ করতে হচ্ছে, যে তোমার পরিষেবা, যে তোমার প্রাপক, যে তোমাকে ভোটটা দেবে, সেই পরিবারগুলোর মধ্যে মানে সেই লোকগুলোর কাছে পৌঁছে যেতে হবে, সেই মানুষগুলোর কাছে পৌঁছে যেতে হবে, জনসংযোগ বাড়াতে হবে। এবং আমরা যেই দলটা করছি, আমি আমার মিটিং মিছিলেও এই কথাগুলো বলি, যে আমাদের হাতে না অস্ত্র, ওই রামনবমীতে এই তরোয়াল নিয়ে, ওই বন্দুক নিয়ে ডিসকে অস্ত্র চালানো, ওই অস্ত্র আমাদের দরকার পড়ে না। কারণ দিদি আমাদের হাতে যেই অস্ত্রগুলো তুলে দিয়েছে, সেই অস্ত্রগুলোর নাম কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, শিশু সাথী থেকে সমব্যথী, আজীবন মৃত্যু, এত অস্ত্র। সেই অস্ত্রগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের মানুষের কাছে পৌঁছে গিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার, মা মাটি মানুষের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজের যে বিস্তার, সেইটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। অ্যান্ড আওয়ার জব ইজ ডান। এইবারে ব্যক্তিগতভাবে তুমি যদি বলো, তোমাকে সংগঠন নিজের বানাতে হবে। কিভাবে বানাতে হবে? না কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তোমার 100 জন দরকার নেই যে আশেপাশে তোমার আগে পেছনে ঘুরে বেড়াবে সারাক্ষণ। তোমার ওই 5 জনই এনাফ, যারা তোমার কোয়ালিটি সংগঠন, যারা তোমার হয়ে তোমার বার্তা লোকের কাছে পৌঁছে দেবে, দলের কাছে পৌঁছে দেবে, যাদেরকে তোমাকে আলাদা করে আয়রে বাবা করতে হবে না, যারা দলের ডাক আসবে, একটা মিটিং বা মিছিলের ডাক আসবে, তোমার ডাকার আগে তারা পৌঁছে যাবে, নিয়ে ব্যানারটা ধরে একটা মিছিল করে দেবে। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। কোয়ালিটি সংগঠন মেনটেন করতে হবে, এবং সাথে যারা আছে তাদেরকে একেবারে নিজের বৃহত্তর পরিবার বানিয়ে এগিয়ে চলতে হবে। কেউ বড় না, কেউ ছোট না। এখানে আমি তো তাই মনে করি, কেউ বড় না, কেউ ছোট না, বড় একজনই, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি আমরা প্রত্যেকে কর্মী, এবং কর্মীর কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমরা প্রত্যেকেই শুনে থেকেছিলাম যে বাংলায় যারা একটু বেশি শিক্ষা অর্জন করে তারা বাংলা থেকে চলে যায়, কিন্তু when it comes to প্রিয়দর্শিনী, when it comes to you, আমি তোমার এডুকেশন কোয়ালিফিকেশন জানি। তুমি অত্যন্ত ভালো স্কুল থেকে তোমার স্কুলিং, তার পরবর্তীতে অত্যন্ত ফেমাস কলেজ থেকে তোমার কলেজের ডিগ্রিটা তোমার প্রাপ্ত। তাহলে সেখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, যেই কথাটা আমরা when it comes to women in politics, আমি আবারও বলছি, এই কথাটা আমরা শুনেই থেকেছি যে যারা রাজনীতি করে মেয়েরা ভালো পরিবার থেকে আসে না। এই জিনিসটা একটা অত্যন্ত পুরনো ওই স্টিরিওটাইপ কাইন্ড অফ বলতে পারো। এই জিনিসটা আমরা ক্রমাগত শুনতেই থাকি যে রাজনীতি, সেখানে ভালো পরিবারের ছেলেমেয়েরা তো যায় না।
এবং তার পাশাপাশি যখন এতটা শিক্ষা তুমি অর্জন করেছিলে, তুমি কিন্তু তোমার কাছে কিন্তু অনেক অপশনস ছিল, অনেক ওয়ে আউটস ছিল, যে না তুমি নিজের একটা স্টার্ট আপ করে, তুমি কোনো একটা বড় কোম্পানিতে চাকরি করে, বা তুমি কেন বাংলাকে চুজ করলে? বাংলা আমায় চুজ করলো উপাসনা, কারণ আমার মনে হয় যে মানে আমার বাবা আজকে কিছু না হলেও 45 বছর সক্রিয় রাজনীতি। আমি নিশ্চিতভাবে আমার বাবার যতগুলো ইলেকশন কর্মসূচি ইত্যাদি সবকিছু ব্যাকএন্ড থেকে অনেকটা কাজ আমি জেনেছি, শিখেছি, এবং আমার মনে হয় সেটা আমার রাজনৈতিক জীবনের ফাউন্ডেশন। সেটা হলেও সক্রিয় রাজনীতি তো 2021 থেকে লিটারালি। তো আমি চাইলে অনেক আগে রাজনীতি জয়েন করে যেতে পারি, একদমই তাই। কিন্তু আমার পড়াশোনা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আমার কলেজ, পোস্ট গ্রাজুয়েশন, তারপরে কর্পোরেটে 2 বছর চাকরি, তারপরে নিজের ফ্যামিলির ব্যবসার দিকে নেওয়া, তারপরে আমার বিবাহ, আমার ছেলে, আমার সংসার, এগুলো আমার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা আমায় ব্যক্তিগতভাবে চেনে তারা সকলেই জানে যে আমার ঘর বাড়ি সংসার আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সবকিছু করার পরেও আমার বাবা কিন্তু আমাকে কোনোদিনও বলেনি আচ্ছা নাও ইটস টাইম, এবার আমি যদি সিটটা ছাড়ি তোকেই নিতে হবে। এটা কিন্তু কোনোদিনও আমার বাবা বলেনি। উল্টে আমি জানি না তোমার পডকাস্টে খুব মানে ফ্র্যাঙ্কলি আমি কথা বলছি, আমার বাবা কিন্তু আমাকে ডেকে একদিন কথা বলেছিল, তুই পলিটিক্সে ইন্টারেস্টেড? তখন আমি খুব ইন্টারেস্ট দেখাচ্ছি পলিটিক্স, একদম বাবার ইলেকশন এজেন্ট হয়ে কাজ করা হয়ে গেছে, একদম ইলেকশন প্রসেসটা মেশিনারিটা গুলে খেয়েছি যাকে বলে। আর নানান দিক থেকে ডাকও আসছে, দিদি এই মিটিং আছে, একবার আসবেন, ওই মিটিং আছে। বাবা আমাকে বললো যে ইউর ইন্টারেস্টেড? আমি বললাম বাবা হ্যাঁ আমি ইন্টারেস্টেড। তখন বাবা আমাকে বললো যে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যে ইউ আর আ গার্ল, তুমি একজন নারী, নাম্বার 1। নাম্বার 2, তুই একটা সুইট মেয়ে, তুই একটা সুইট মেয়ে। আচ্ছা, একবার ঢুকে গেলে কিন্তু there is no chance of going back, পারবি তো? বাবা পারবো। ঠিক আছে তাহলে বাবা কি করবো বল? আমি ভাবলাম হয়তো এই দিদির সাথে বসিয়ে দেবে, পার্টি অফিসে বসা শুরু কর। দিস ইজ অতীন ঘোষ। ঠিক আছে শুরু করলাম, যাই হোক, তারপরে বাকিটা তো চললো। কিন্তু তুমি যেটা বললে যে ভালো পরিবারের মেয়েরা রাজনীতিতে আসে না, এই কথাটা একটা প্রচলিত কথা, আগে আমরা শুনতে এটা পারতাম। আমি নিজেও ব্যক্তিগত যখন আমি প্রথম শুরু করি রাজনীতিতে, আমার জার্নি যখন স্টার্ট হয়, তখনও কিন্তু আমি এই জিনিসটা ভীষণভাবে শুনেছি। এবং এই প্রশ্নটাকে করে নিলাম, এটার উত্তরটা পেয়ে যাই। তারপরে আরেকটা প্রশ্ন আছে যে জিনিসটা ভীষণভাবে আমরা নিজেরা শুনে এসেছি, এবং আমি বিশ্বাস করি শুধুমাত্র আমি নয়, এটা অনেক মেয়েরাই শুনেছে। একটা বিশেষণ আমরা আসি এক এক করে। ফার্স্ট উত্তরটা ফার্স্ট ইন্দিরা গান্ধীজির থেকে শুরু করি। একদম ফ্যামিলি লেগেসি, আয়রন ওম্যান অফ ইন্ডিয়া তো একদমই তাই। আমি তারপরে চলে আসি আজকে আমরা যে দলটা করি, সেই দলটার মধ্যেও আমি again I'm being very frank, যদি 99% মানুষ থাকে যারা আমাদের মেয়েদের এই অ্যাক্টিভলি আমাদের দলটা করাকে প্রশংসা শুধু করে না, আমাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করে, 1% তো আছে যারা এখনো ওই পিতৃতান্ত্রিক মেন্টালিটি নিয়ে বসে আছে। এটা কি অপোজিট হবে না? না, অপোজিট হবে না। অপোজিট যদি হতো তাহলে আজকে তুমি আর আমি এই পডকাস্টে বসে থাকতাম না। when it comes to তৃণমূল কংগ্রেস, তুমি শুধু তৃণমূলের সাইড থেকে বলছো। আমি শুধু তৃণমূলের সাইড থেকে বলছি, ঠিক আছে। 99% পিপল আর সাপোর্টিভ অফ আস, 1% কিন্তু এখনো আছে। তাদেরকে না একটু ঝাঁকিয়ে ধরে বলতে হবে যে তুমি আছো কারণ দলটা আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নেত্রী। তাই এই পিতৃতান্ত্রিক মেন্টালিটি থেকে বেরো আর আমাদেরকে লেভেল প্লেইং গ্রাউন্ড দাও। তোমরাও আছো, আমরাও আছি। তার সাথে সাথে দাঁড়িয়ে আজকে যদি আমাদের চোখের সামনে আমরা দেখি এক্সাম্পলস অফ মহুয়া মৈত্র,
or a Shoshi Paja, or a Chondrimadi, or a Mala Roy, or a June Maria, or a Shiny Ghosh. The list is unending. এই লিস্টটা বলে দেয় যে ভালো পরিবারের মেয়েদেরই রাজনীতিতে আসা উচিত, কারণ পারিবারিক শিক্ষা তোমাকে রাজনীতির যে খারাপ দিকটা সেটার থেকে অনেক দূরে রাখবে। তোমার যদি পারিবারিক শিক্ষাই ঠিক না হলো তাহলে রাজনীতির রসাতলে তুমি চলে যাবে। পারিবারিক শিক্ষা যদি ঠিক হয় তাহলে আজকে রাজনীতিকে তুমি একটা গঠনমূলক প্ল্যাটফর্ম হিসেবে মানুষের স্বার্থে ভালো কাজ করতে পারবে। একদম, কারণ যে কথাটা তুমি বললে সেটাই কিন্তু মূল একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আমাদের যদি নিজের বেসটাই ঠিকঠাক না থাকে তাহলে আমরা সোসাইটিকে কিভাবে ঠিক দিকে নিয়ে যাব, এবং সেই অর্থকে সামনে রেখেই ভালো পরিবারের মেয়ে এবং ছেলে প্রত্যেককেই রাজনীতিতে যুক্ত হওয়া উচিত বলে আমরা প্রত্যেকে মনে করি। কিন্তু এখানে একটা বড় কিন্তু চলে আসছে, যে কথাটা আমি যখন আগের প্রশ্নটা করলাম তার মাঝখানে বললাম যে আমরা যখন একটু অ্যাক্টিভ হই পলিটিক্সে আমাদেরকে নিয়ে বিভিন্ন বিশেষণ হাওয়ায় ঘুরে বেড়ায়। যেমন আমি বিশেষণটা এখানে ব্যবহার করতে পারবো না, শুনি ঠিক আছে, মানে those are slangs to be very specific. তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা এই স্ল্যাংস গুলো শুনি বা এখন আমরা যে ভালো পরিবারের মেয়েদের কথাটা বলছি তারা স্বাভাবিকভাবে খুব সূক্ষ্ম হয়, মানে সূক্ষ্ম আমি ঠিক বলবো না, তারা হয়তো দুর্গার মতোই, মানে দুটো জিনিসই পারেন, সূক্ষ্ম দিকটাও তাদের রয়েছে এবং অবশ্যই সেই রণদেহী রূপটাও রয়েছে, কিন্তু আমাদের যে সূক্ষ্ম দিকটা সেটা কিন্তু কোনো ক্ষেত্রে এই গোটা বিষয়ে আঘাত পায়, এবং তাদেরকে আমি মনে করি যে একটা বড় শ্রেণী এই ক্ষেত্র থেকে ভেঙে পড়ে হয়তো রাজনীতি থেকে মুখ সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় যুক্ত হয়ে যায়। তো তাদেরকে মোটিভেট করার জন্য আমি মনে করি, এটা আমি তো ব্যক্তিগতভাবে শুনেছি, কারণ আমি আগে একটু সাজগোজ বেশি করতাম, তখন আমাকে বলা হয়েছিল যে যারা সাজগোজ বেশি করে তারা জানো তো তারা এরকম হয়, এরকম আমি শুনেছিলাম। আমি তোমায় বলি, আমি তাদেরকে, তোমাদেরকে, সবাইকে এবং নিজেকে একটা কথাই বলবো, রাজনীতিতে যে সয় সেই রয়। একদম। কিন্তু তার মানে এই না যে আমরা রয় মানে থাকবো আর আমরা প্রতিবাদ করবো না। আমি বিশ্বাস করো উপাসনা, আমি বিয়ে বাড়িতে যখন যাই তখন চুটিয়ে সাজগোজ করে যাই, আমার ভাল লাগে সাজতে, I'm a woman, I love dressing up. কিন্তু আমি রাজনীতির ময়দানে যখন যাই তখন ওই কি একটা অ্যাডভার্টাইজমেন্টে বলতো না, ছোট্ট টিপ হালকা লিপস্টিক, এটা ঠিক, যেখানে যেটা মানায় সেখানে সেটা করা উচিত। আমাদের অনেক সেলিব্রিটি আছে যারা আমাদের দলে সক্রিয়ভাবে রাজনীতি করছে, তারা অনেক বড় বড় জায়গায় আছে, তুমি তাদেরও যদি দেখো, তাদেরও যদি ফলো করো, তারা যখন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তাদের সাজ গোজ, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের স্বভাব সবকিছুই অনেক টোনড ডাউন হয়ে যায়, এবং এটাই প্রয়োজন, কারণ সাধারণ মানুষ কিন্তু রিলেটেবিলিটি চায়, যে আমাদের মতন একজন। আচ্ছা, দেন when it comes to typically you এবং তোমার মতো, বিকজ আমি যখন প্রিয়দর্শিনী ঘোষের কথা বলি তখন আমার গ্ল্যামার শব্দটা এমনি চলে আসে, কারণ ইউ আর ভেরি গ্ল্যামারাস, এবং এটা আমি একদমই তেল মারার জন্য বলছি না, এবং পডকাস্টে দিদি বসে আছেন বলে আমি একদম বলছি, এটা প্রত্যেকেই জানে। তো যতই টোন ডাউন হোক না কেন, একটা ন্যাচারাল বিউটি যেটা তোমার মধ্যে রয়েছে, বা যে আর্টিস্টদের কথা আমরা বলছি তাদের মধ্যে রয়েছে, সেইটা যখন ফুলে ফেটে বেরায়, তো সেটা তো স্বাভাবিকভাবে একটা জেনারেশনের লোকজনরা তারা মনে করছে ও মেয়েটা এত সেজে গুজে এসছে, মানে এই জিনিসটা কিন্তু মনে হয়, এবং ইউ হ্যাভ আই থিঙ্ক দ্যাট সাফার ফ্রম দিস। এবার কি করবো বলো, আলকাতরা মেখে বেরোবো বাইরে, কি করবো না, সুপুরুষ বাবাকে গিয়ে বলবো সুন্দর দেখতে মাকে কেন বিয়ে করলে, ইউ শুড হ্যাভ নোন যে একটা জেনেটিক ব্যাপার স্যাপার এসে বলো, ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো থ্যাংক ইউ, ইউ আর ভেরি কাইন্ড এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, কিন্তু আমি তোমায় বলবো অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ডিসক্রেডিট। কেন জানো তো, কারণ আমি অনেক কাজ করছি, খুব খাটছি, খুব কাজ করছি, সময় দিচ্ছি রাজনীতিতে, সবকিছু করছি, খারাপ হলে কেউ কিছু বলবে না, ভালো হলে সুন্দর। ও হ্যাঁ, কি করবো আমি ঠিক এই জায়গাটা কি করব, কিন্তু আমার আলটিমেট বিশ্বাস আছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে, যে তারা এখনো পর্যন্ত আমি যা দেখেছি তারা সবসময়
মানুষের কাজ করার কোয়ালিটি দেখে তাদেরকে হয় পিছিয়ে দিয়েছে না তো এগিয়ে দিয়েছে। তো তাদের ওপরই আমার আলটিমেট ভরসা। কারণ কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना, তাই না? কিছু তো করার নেই। ইয়াট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে নিজস্বতা যেটা তোমার ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে আমি কোনোদিনও হারাতে চাই না। হ্যাঁ, আমি আমি একটা যেটা বললাম ছোট্ট টিপ হালকা লিপস্টিক কটন শাড়ি পরে, ইট ইজ ইজি। মানে আমি যখন ধরুন ডোর টু ডোর করছি, প্রবল তাপপ্রবাহ, মানে ইট হেল্পস। মানে তখন যদি খুব বেশি সাজগোজ থাকে তখন সমস্যা হবে আমার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে মানুষের ইন্ডিভিজুয়ালিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে হারিয়ে ফেলা উচিত না। আমি আমার নিজেকে হারিয়ে ফেলতে চাই না। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যেমন আমি তেমনই থাকতে চাই। আমার প্রফেশনাল লাইফ যেটা আমার থেকে ডিমান্ড করে, কিভাবে আমি নিজেকে প্রেজেন্ট করব, কিভাবে আমি কথা বলবো, কিভাবে মানুষের কাছে পৌঁছে যাব, সেটাও যেমন গুরুত্বপূর্ণ। আমি অ্যাকচুয়ালি এজ এ মানুষ কিরম, সেই মানে কি বলবো, সেই ইন্ডিভিজুয়ালিটিটা থাকাও খুব ইম্পর্টেন্ট। কারণ ওইটা হচ্ছে ন্যাচারালি আমি কি সেটা। পলিটিক্স মানে একটা মুখোশ না। পলিটিক্স কিন্তু তোমার আসল তুমি কে ভেতর থেকে, সেটার কিন্তু প্রতিচ্ছবি পলিটিক্স হওয়া উচিত আমার ধারণা। কারণ আমি যদি একটা পাজি হই, কিন্তু পলিটিক্স করার জন্য আমি যদি ভালো মানুষের মুখোশ পরে বাইরে বেরোই, তাহলে সেই মুখোশটার কিন্তু কোনো ইম্পর্টেন্স নেই, যতই সেটা পলিটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট হোক না কেন। তোমার ইন্ডিভিজুয়ালিটি আর তুমি আসলে কে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে উঠে আসা। তুমি যেটা বললে যে জবে থেকে তুমি রাজনীতিতে মানে ফুল ফ্লেজেডলি অ্যাক্টিভ হয়েছো, তারপরে আমি যে সেটা তোমার ব্যক্তিগত লাইফের একটা ইনসিডেন্ট তুলে ধরার চেষ্টা করছি। যে এরকম কখনো হয়েছে যে কখনো এরকম মনে হয়েছে যে না ভেঙে পড়ছি, যে না পলিটিক্স আমার জন্য নয়, এরকম কোনো ভেঙে পড়ে আবার ফিরে আসা রাজনীতিতে? সত্যি কথা বলতে হয়নি, কারণ আমি খুব তাড়াই নেই। আই এম নট ইন আ হারি। একদম আমার খুব বেশি তাড়া, মানে ভালো জিনিস একটু সময় দিয়ে এফর্ট দিয়ে, আমার কোনো তাড়া নেই। আমাকে দল যত ছোট যত বড়, আমার জন্য দলের জন্য কাজ করে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের কমিটিতে একটা জায়গা পাওয়া, এবং জায়গা পাওয়াটা মেন না, সেখান থেকে কাজ করবার সুযোগ পাওয়া, অন্তত পক্ষে আমার জন্য প্রিয়দর্শিনী ঘোষের জন্য এমপি এমএলএ টিকিট পাওয়ার সময়। I am very happy, I am very satisfied and I am not in a hurry. যারা খুব বেশি তাড়াহুড়োয় থাকে না, তারাই তাদের মন ভেঙে যায়, তারাই ডিসঅ্যাপয়েন্টেড হয়, তারাই ভেঙে পড়ে, আবার নিজেকে গড়তে সময় লাগে। আমার খুব বেশি আশা এবং আকাঙ্ক্ষা এবং ইমিডিয়েট এইটা পেতে হবে, ইমিডিয়েট এই জায়গায় যেতে হবে, এই টিকিটটা আমি না পাই তাহলে আমি আমার চারতলা থেকে লাফ মারবো, এই জিনিস না আমার মধ্যে কোনোদিনও ছিল না, আগামী দিনেও আসবে। আমি আমার 100% দেবো দলকে, 101% দেবো দলকে, 100%ও না। এবার দলের দায়িত্ব যে যারা 100% দিচ্ছে তাদেরকে ঠিক সময় সুযোগ দেওয়া, দলের দায়িত্ব যে সেই ছেলেগুলোকে সেই মেয়েগুলোকে খুঁজে নেওয়া, এবং তার সাথে সাথে আমার মনে হয় আমি দলের উপর এই ভরসাটাও রাখি যে যেদিন প্রয়োজন পড়বে সেদিন দল নিজে থেকে আমায় খুঁজে নেবে, আমাকে গিয়ে বারবার বলতে হবে না যে আমায় দাও দাও দাও। আচ্ছা, এখান থেকে যে কথাটা তুমি সর্বপ্রথম বলেছিলে যে তুমি একটা গাইডেন্স পেয়েছো অফ ইউর ফাদার, অফকোর্স যারা পায়নি বা যারা এই গাইডেন্সটা হয়তো গাইড হিসেবে কাউকে পাচ্ছে না, আমার প্রত্যেকে বলি একটা ফাদার ফিগার, যাকে ফাদার হোক না হোক একটা ফাদার ফিগারের ভীষণভাবে প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকের জীবনে। যারা এই ফাদার ফিগারটা পাচ্ছে না, যেহেতু তুমি তোমার ফাদারের থেকে একটা গাইড পেয়ে এসছো, তোমার ফাদারের কোনো একটা কথা যেটা তোমার ভীষণভাবে হিট করেছিল এবং তারপরে তুমি আরেকটু বেশি মোটিভেটেড ফিল করেছো when it comes to politics, সেটা যদি একটু আমাদের ইউথের জন্য বলো। বাবা দু তিনটে কথা বলে এবং তার কাজের মাধ্যমে আমি এই জিনিসগুলোই শিখতে পারি। ফার্স্ট অফ অল বাবা বলে যে এটা দিদিও একসময় বলেছিল, বাবা খুব মেনে চলে সেটা, যে a political worker is first a social worker. একজন রাজনৈতিক কর্মী যদি একজন আদ্যপ্রান্ত সামাজিক কর্মী না হতে পারে, তাহলে তার রাজনীতি করবার কোনো নৈতিক অবস্থান থাকে। আমি সমাজের জন্য কাজ করছি বা আমার কর্মীরা তারা
কোনো পাড়ায় কোনো অসুবিধা হলো আগে ছুটে যাচ্ছে সেই কর্মীরা, কারোর কোনো সমস্যা হলো সব থেকে আগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে যাচ্ছে, কোভিডের সময় হলো বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে এই কর্মীরা। এরা যখন রাজনৈতিক বার্তা নিয়ে ইলেকশনের সময় সেই মানুষগুলোর কাছে যাবে, তখন এদের কিন্তু দাদা হিন্দু ভোট দেবেন না, এদের মুসলমান ভোট দেবেন, এদের এই করতে হবে না। তারা তাদের কাজের ভিত্তিতে তারা ভোট চেয়ে নিয়ে আসবে এবং মানুষ ভোট দেবে। এবং তাই হয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে ফর দ্য পাস্ট সো মেনি ইয়ার্স, যে আমরা সামাজিক কর্মী হিসেবে মাঠে ঘাটে কাজ করেছি এবং তাই জন্য আমাদের দলকে দুহাত তুলে বাংলার মানুষ আশীর্বাদ দিয়েছে। তো পলিটিক্যাল ওয়ার্কার ইজ ফার্স্ট সোশ্যাল ওয়ার্কার। এবং দ্বিতীয় হচ্ছে যে নিজের সম্মানটাকে কিন্তু রেখে এগিয়ে যেতে হবে। আমি যাতে কোনোদিনও এমন কোনো কাজ না করি যেখানে আমার সম্মানহানি হবে, যেখানে আমাকে মানে মোটা চামড়া করে সেটা সহ্য করে নিতে হবে, কারণ সেটা আমার জন্য পলিটিক্যালি ভায়াবল। এটা আমি কোনোদিনও আমার বাবাকে করতে দেখিনি আর আমি নিজেও করবো না। অ্যান্ড তৃতীয় অ্যান্ড লাস্ট হচ্ছে, এটা আমার সকল সহকর্মীদের কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বলতে পারি আমার আন্ডারস্ট্যান্ডিং, দল এবং দলের নেতৃত্ব কিন্তু তাদেরই পছন্দ করে যারা সবাইকে সাথে নিয়ে চলতে পারে। একদম আমরা নিজেদের ব্যক্তিগত ডিফারেন্সেসকে সরিয়ে রেখে সবাইকে সাথে নিয়ে চলার নাম তৃণমূল কংগ্রেস, আর দল কিন্তু সেটা পছন্দ করে। এই কটা শিক্ষাই আমি আমার বাবার থেকে পেয়েছি। রিলিজনের কথাটা তুমি তুললে, সেখান থেকে লাস্ট প্রশ্ন, ভগবানে বিশ্বাস করো? একদম। আচ্ছা, তাহলে যদি ভগবানে বিশ্বাস করো, তাহলে একটা বিশেষ দল রয়েছে যারা ভগবানকে সামনে রেখে নিজের রাজনীতিটা করে, তাহলে তাদেরকে এত অপছন্দ করার কারণ? তাদেরকে অপছন্দ করার কারণ এটাই যে আমার ভার্জন অফ রাম আর তাদের ভার্জন অফ রামের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ইনস্টাগ্রামে একটা রিল দেখেছিলাম, ये राम नाम का मतलब क्या, जहाँ पुण्य कहीं भी त्वचा नहीं, जहाँ वर्तमान में सत्य राम का कण भर भी कहीं बचा नहीं। রামের যে সত্য, পুরুষোত্তম রাম, সেই রামের সত্যটাই যারা রাখতে পারেনি, তাদের হিন্দু হয়ে আমি অপছন্দ করব না কেন? তাদের ভার্সন অফ হিন্দু আমি নই যে এই খেতে হবে, এই পড়তে হবে, এই মন্দিরের জগন্নাথকে ওয়ার্শিপ করলে তুমি হিন্দু, অন্য মন্দিরের জগন্নাথকে প্রার্থনা করলে তুমি হিন্দু না। এই হিন্দুত্বের ভার্জন যদি, এটাই যদি হিন্দুত্বের ভার্জন হয়, তাহলে আমার ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ব দরকার নেই। আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনারও, সেটা হচ্ছে যে তুমিও হিন্দু আমিও হিন্দু, আমিও সনাতনী তুমিও সনাতনী, কিন্তু সনাতনীদের প্রতিনিধি হিসাবে একজন বিশেষ ব্যক্তি নিজেদেরকে তাকে প্রতিনিধি বলছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর আমি কথা বলছি, তাহলে শুভেন্দু অধিকারীকে তুমি নিজের প্রতিনিধি হিসেবে মনে করো দিদি? না উপাসনা, একজন অর্ধউন্মাদ ক্ষমতালোভী পাগল আমার প্রতিনিধি হতে পারে। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে 2026 আসছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে যেই মানুষটা হয়তো লোডশেডিং করে অনেক কষ্ট করে যে কোনো ভাবে উনি জিতেছিলেন, এখন উনি বলছেন যে না, আমি শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি, হিন্দু ভোট নিয়েই আমি 2026-এ জিতবো এবং হিন্দু ভোটকে কেন্দ্র করে 2026-এ বিজেপি আসবে। তাই এই গোটা বিষয় নিয়ে তোমার একটা, তাই জন্যই কি তিনি দুদিন আগে কোথায় গিয়ে একটা বললেন যে বাংলার হিন্দুরা জালি হিন্দু 500,000 টাকায় বিক্রি হয়ে যায়? ডিসকাস্টিং। কতটা নিচে নামতে পারলে একটা মানুষ এই কথা বলতে পারে নিজের সম্প্রদায়ের মানুষের সম্বন্ধে, কোন মানুষগুলোর সম্বন্ধে যাদের ভোট তিনি প্রার্থনা করছেন। একদম একদম সেটাই। মানে আগের বারে লোডশেডিং করে জিতেছিলেন, এইবারে হ্যালোজেন দিয়ে ওনাকে খুঁজতে হবে যে উনি কোথায় হারিয়ে গেলেন। না, তারপরে একটা রাঁচির ব্যবস্থা করা হবে, বলো না? সেটা তো দেখুন, আমি সবসময় একটা কথাই বলি যে এটা কোনো ইয়ার্কি বা জোক না। মানসিকভাবে অবসাদগ্রস্ত হওয়া একটা সিরিয়াস ইলনেস, এবং এই ইলনেসে তুমি হেসো না, এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার। এই ইলনেসে কিন্তু কোনো মানে মেডিকেল ইন্টারভেনশন ছাড়া এর কোনো উপায় নেই। তাই ডাক্তারের কাছে দ্রুত যেতে হবে, সাইকোলজিস্টের কাছে যেতে হবে, দ্রুত আরোগ্য তার আমরা তো কামনা আজ থেকে না কবে থেকে করছি। তিনি যদি কথাটাই না শোনেন, একটা রোগকে পুষতে 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 সেটা তো একটা শরীরকে ভেতর থেকে খেয়ে নেয় না। এই অবস্থায় হচ্ছে আর কি, সাফার করছে বাংলার মানুষ যারা লিডার অফ অপোজিশন হিসেবে তাকে পেয়েছে। না, এবং ওনার ট্রিটমেন্টের দায়িত্ব তো একটা আপনার আমার এবং প্রত্যেকেরই একটা পড়ে যায়, বিকজ যেহেতু বাংলার মানুষ সাফার করছে, তাই জন্য 2026 আমরা তাকে ট্রিটমেন্ট দেবো। একদম 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 আমার প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন যেটা পাবলিক ডিমান্ডের প্রশ্ন, ঠিক আছে?
কারণ যখন আমি লোকের সাথে কথা বলেছিলাম যে আই উইল বি সিটিং ইন আ পডকাস্ট উইথ প্রিয়দর্শিনী ঘোষ, তখন তারা বলেছিল বাহ, গ্ল্যামার ইন্ডাস্ট্রির অন্যতম মুখ এবং অবশ্যই পিজেন্ট মিস ইন্ডিয়ার রানার আপ। তা সেই জার্নিটা একটু তুমি ব্যাখ্যা করো। মানে এই মিথ্যে কথাটা যে কোথা থেকে তোমরা খুঁজে পেয়েছো আমি জানি না, এটা শুধু তুমি না, এটা মানে একাধিকবার আমার লোকজন জিজ্ঞেস করেছে, মানে ইন্ডিয়াটা তুমি একটু বেশি করে ক্যালকাটা ফ্যালকাটার দিকে তো থেকেইছে। আই জাস্ট ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার ফ্রম দিস পডকাস্ট, আমি কোনোদিনও কোনো ফিল্ম লাইনের সাথে যুক্ত ছিলাম না, কোনোদিনও কোনো মডেলিং লাইনের সাথে যুক্ত ছিলাম না। হ্যাঁ, আমার ফিল্ম লাইন থেকে অনেক খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি কোনোদিনও কোনো অ্যাক্টিং লাইনে বা কোনো মডেলিং লাইন করিনি। কোনোদিনও আমি মানে এই জগতের একজন হিসেবে আমি কোনোদিনও ছিলাম না। এবং প্লিজ লেট পুট অল দ্য রুমার্স টু রেস্ট। আচ্ছা, এতটা অনেকটা সময় প্রিয়দর্শিনী আমাদেরকে দিয়েছেন, একদম একদম শেষটা যেটা আমি করতে চাই সেটা অবশ্যই, যেহেতু এই যখন এপিসোডটা আমরা শুরু করি সেখানে আমরা বলেছিলাম যে এই এপিসোডটা টিপিক্যালি একটু কলকাতা বেসড, একটু ফ্যাশন ওরিয়েন্টেড, একটু অবশ্যই পলিটিক্স কে টেনে এবং অবশ্যই ওমেন ইন পলিটিক্স নিয়েই আমরা কথা বলবো, সেই বিষয়ে আমরা কথা বলেছি। তাই একদম শেষটা আমরা র্যাপ আপ করতে চাই উইথ সাম ওয়ার্ডস ফ্রম ইয়োর সাইড টু দ্য ইউথ, যেখানে তুমি স্পষ্ট ভাষায় বলছো যে এখনের ইউথ ইন পলিটিক্স একটু শর্টে, যে কোন জিনিসটা করলে বা কোন পথে চললে সেই গাইডেন্সটাও পাবে, সেই উচ্চতাটাও পাবে, এবং অবশ্যই যে কথাটা তুমি বললে ধৈর্য রাখতে হবে, যে তাড়াহুড়োটা তুমি করো না, এই জিনিসটা একটু ইউথের মাথায় ঢোকাবে কি করে? জাস্ট এটাই বলবো যে রাজনীতির ফিল্ডটা একটা খুব বিচিত্র ফিল্ড। এখানে যেমন সংগ্রামও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তার সাথে সাথে যারা সংগ্রাম করে উঠে এসছে এবং আজকে তারা নির্বাচিত জনপ্রতিনিধি, উচ্চ পদস্থ, তাদের আশেপাশে যেই পাইলট কার ঘুরে, সিকিউরিটি ইত্যাদি, এগুলো খুব আকর্ষণ করে, কিন্তু মানে এগুলো খুব অ্যাট্রাকটিভ কিছু কিছু মানে অফারিংস অফ বিং আ সাকসেসফুল পলিটিশিয়ান। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে রাজনীতির একটা পর্যায়ে পৌঁছানোর পরে যেই ফ্যাসিলিটিস গুলো, যেই মানে চাকচিক্য যাকে বলে, সেইটাকে এম করা একেবারেই উচিত না। এম রাখা উচিত যে আমি কতটা রাজনীতিকে বা সমাজকে দিতে পারলাম প্রতিদিন, আর সুন্দরভাবে দিতে পারলাম কি। প্রতিদিন রাত্রির বেলা আমি যখন ঘুমোতে যাব, আমি যখন আমার লাস্ট শোয়ার আগে একটা প্রার্থনা করব ভগবানকে, I should be true to myself. আমার যদি ঘুমটা ভালোবাসে রাত্রিরে, আমি যদি কোনো খারাপ কাজ করি আমার ঘুম আসবে না, আমি যদি চারটি মানুষের ভালো করে রাত্রিরে ঘুমোতে যাই আমার খুব শান্তির ঘুম আসবে। এই শান্তির ঘুমটা যাতে সবার আসে, তাহলেই ভালোভাবে কাজ হবে, তাহলেই রাজনীতিতে উত্থান হবে, এবং উত্থান হতে হতে একদিন আমরা দেখবো যে সেই মানুষটা সারাটা জীবন কাজ করে গেছে, হঠাৎ করে আজকে তার সামনে একটা পাইলট কার, তার সাথে 4টে সিকিউরিটি গার্ড, এবং এমন একটা দিনে সে সেই জিনিসগুলো পাবে যখন সেই জিনিসগুলো তার কাছে ম্যাটারই করবে না। থাকলে থাকলো, না থাকলে না থাকলো, সবকিছু ভুলে গিয়ে কাজ করতে হবে, দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে। ওই মিটিংটা করতে করতে যখন একজন কেউ জামাটা টেনে বলে না, দিদি থ্যাংক ইউ, তোমার জন্য আমার বাচ্চাটা চিকিৎসা পেয়েছিল, এটাই আমার সব থেকে বড় পদ, আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর লাস্ট একটা কথা বলবো যে এটা একটা মানে খুব বড় ব্যাপার, একটা লাভিং ভালোবাসার পরিবার থাকা। কারণ আজকে আমি যদি রাজনীতিতে খুব সাকসেসফুল হই, আমি তবুও বাড়িতে যাব গিয়ে টু দ্য সেম লাভিং ফ্যামিলি অফ মাই হাজবেন্ড অ্যান্ড মাই চাইল্ড। আর আজকে যদি রাজনীতির আঙিনায় আমার থেকে সবকিছু কেড়ে নিয়ে নেওয়া হয়, আমি কিন্তু তাও বাড়িতে যাব টু দ্য সেম লাভিং হাজবেন্ড অ্যান্ড সান। আমার ওই জায়গাটা যদি ঠিক থাকে, আমার বাকি কি হলো কি না। আচ্ছা, এখানে জাস্ট একটা প্রশ্ন আমি একটু এক্সটেন্ড করছি, বলো। বিকজ এই কথাটাও আমি ভীষণ ভাবে শুনেছি যে যেই মেয়েরা রাজনীতিকে মানে মেইন মানে একটা লাইফে মেইন স্ট্রিম হিসাবে রাখে, তাদের পরিবারের দিকটা তারা হয়তো সেইভাবে ব্যালেন্স করতে পারে না। এইটা তুমি একটা এক্সেপশন, এবং তাই জন্যই আমি এটা তোমাকে প্রশ্নটা করছি। কারণ এর সব থেকে বড় এটা শ্রেয় যায়, আমি আমার এক্সাম্পল দিয়ে বলবো, সম্পূর্ণভাবে লাইফ পার্টনারের উপর।
আজকে আমার বলতে একটুকুনো দ্বিধা নেই, আমি যতটুকুন আজ পর্যন্ত সক্রিয় রাজনীতি করতে পেরেছি, দ্যাট ইজ অনলি অ্যান্ড অনলি বিকজ আই হ্যাভ আ সাপোর্টিভ হাজব্যান্ড। কারণ রাজনীতির আঙিনায় আজকে প্রচার করে ঘোরার তীরে বাড়ি ফেরা, ঘন্টার পর ঘন্টা মিটিং মিছিলে থাকা, একটা মেল ডমিনেটেড ফিল্ডে মহিলা হয়ে কাজ করা, যদি একটা সাপোর্টিভ লাইফ পার্টনার না থাকে, এবং আমার লাইফ পার্টনার রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকেও বিলং করে না, রাজনীতির সম্বন্ধে কিছু জানেও না, কিছু জানতে ইন্টারেস্টেড না, মানে মানে স্ত্রী সক্রিয় রাজনীতি করে, আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে, দ্যাটস অ্যাবাউট ইট। কিন্তু তার জন্য এই সাপোর্টটা আমাদের দেওয়া একটা খুব বড় ব্যাপার। তো এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করা, যে রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবনের ইকুইলিব্রিয়ামটা মেনটেন করা, সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যে রাজনীতিতে থাকা মানুষগুলো কিরম লাইফ পার্টনার সিলেক্ট করে নিচ্ছে। ইন দিস কেস আই থিঙ্ক আই হ্যাভ স্ট্রাগলড। তো যাই হোক, এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম কারণ অনেক মেয়েদের মাথায় এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, কারণ মেয়েরা একটু সাংসারিক হয় স্বাভাবিকভাবে, তো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যদি সংসারটা ভালো করে তুমি চালনা করতে চাও তাহলে কিন্তু রাজনীতি থেকে অনেক দূরে থাকতে হবে, অর্থাৎ রাজনীতির আশেপাশে গেলে তোমার সংসারটা কিন্তু ডান দিক থেকে বাদিক হয়ে যাবে। এবং আমরা বহু মানুষকে, বহু কম্পিটেন্ট মেয়েকে, মহিলা ফেসকে শুধুমাত্র তাদের পরিবারের জন্য রাজনীতিকে ছাড়তে দেখেছি। এবং এখানে আমি এই কথাটা কেন বলছি, এটার অন্যতম কারণ এটাই, আমি যখন তোমাকে ফার্স্ট কল করি ফর দিস পডকাস্ট, যে দিদি তুমি আমাকে অন্তত একটা সময় দাও, তখন তুমি প্রথম কথা বলেছিলে, উপাসনা আমি তোকে যে কোনো সময় দিতে পারি, কিন্তু একটা টাইম স্প্যান তোকে আমি বাদ দিতে বলছি। সেই টাইম স্প্যানটা হচ্ছে আমার ছেলের স্কুল খুলছে, তো ওই সময়টা তুই ছেড়ে দে, অন্য কোনো সময় তুই যেই সময়টায় বলবি আমি সেই সময়টা দেবো। তো ওইটার পরে না আমার এটা মাথায় ছিল যে না, একবার প্রিয়দর্শিনী থেকে আমি এই প্রশ্নটা করবো, কারণ সত্যি সে তার পলিটিক্যাল রেজিগনেশনটাকে সরিয়ে রেখে যদি আমি তার কথা বলি, এই মানুষটা কিন্তু একজন মাদার, একজন ওয়াইফ, এবং খুব সুন্দরভাবে সেই জায়গাটা কিন্তু উনি ব্যালেন্স করছে। তাই প্রত্যেকটা মানুষরা যারা এই ভিডিওটা দেখছেন, এই লাইভটা দেখছেন, এই পডকাস্টটা দেখছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে কোনো একটা জিনিস কেউ মাথায় ঢুকিয়ে দিচ্ছে বলে মেয়ে মানেই তুমি এইটা ভালো পারবে না যদি তুমি পলিটিক্সে থাকো, এই জিনিসটা নিজের মাথা থেকে বের করতে হবে এবার। কারণ একটা বড় উদাহরণ আমি এই পডকাস্টের মাধ্যমে আপনাদের সকলের সামনে আনার চেষ্টা করেছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয়দর্শিনী, তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। পডকাস্টে আমার এতটা খুব সময় ভালো দেওয়ার জন্য। লাগলো আজকে, খুব Thank you. থ্যাংক ইউ সো মাচ।